ভিডিও এডিটিং ডিপ ডাইভ উইথ দ্য ভেঞ্চার্স অফ 17 এর আরও একটি নতুন পর্ব আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাইফ অরণ্য। আজকে আমরা দেখব আমাদের দ্য ভিঞ্চি রিজলভের প্রেফারেন্সেস। গত ক্লাসে আমরা দেখেছিলাম এর প্রজেক্ট সেটিংস এবং আজকে আমরা প্রেফারেন্সেস নিয়ে আলোচনা করব, যেটা আমরা পাবো এখানে। দ্য ভিঞ্চি রিজলভ একটা বাটন আছে এখানে, একদম উপরের যে মেনু বারটি দেখতে পাচ্ছি আমরা, সেখানে একদম লেফট কর্নারে দ্য ভিঞ্চি রিজলভ, সেখান থেকে আমরা ক্লিক করব প্রেফারেন্সেস এখানে। অ্যান্ড এখানে দুই ধরনের প্রেফারেন্সেস আছে, যেটা হচ্ছে সিস্টেম প্রেফারেন্সেস আর একটা হচ্ছে ইউজার প্রেফারেন্সেস। তো প্রথমে আমরা সিস্টেমটা দেখব, যেখানে আমরা শুরুতেই পাচ্ছি মেমোরি অ্যান্ড জিপিইউ। তো আমার সিস্টেম মেমোরি এখানে দেখাচ্ছে 15.9 gigs, which is 16 gigabytes. সো এখানে আমরা দেখতে পাচ্ছি লিমিট রিজলভ মেমোরি ইউসেজ টু 11.9 জিবি। সো আমাদের এখানে 12 জিবির মতো র্যাম সে আসলে অ্যাক্সেস করছে, বাকি 4 জিবি সে সিস্টেমের জন্য বা আমাদের যে অপারেটিং সিস্টেম উইন্ডোজের জন্য সে বরাদ্দ রাখছে, ওইটুকুতে সে ইন্টারফিয়ার করবে না। এবং লিমিট আরেকটা অপশন আছে আমাদের কাছে, লিমিট ফিউশন মেমোরি ক্যাশ টু 6.5 গিগ সিলেক্ট করা আছে। আমি এটাকে হাইয়েস্ট 8.9 গিগস পর্যন্ত সে নিতে পারবে সেখান থেকে। তো 8.9 গিগাবাইট পর্যন্ত আমি এটাকে ফুল যতটুকু অ্যাক্সেস দেওয়া যায় ততটুকু আমি ফুল করে দিচ্ছি, যেন আমাদের র্যামের সর্বোচ্চ ব্যবহার সে করতে পারে। যতটুকু সে এখান থেকে পাচ্ছে তার পুরোটাই যেন ব্যবহার করতে পারে যখন আমরা ফিউশনে কাজ করব। ফিউশন হচ্ছে আমাদের দ্য ভিঞ্চি রিজলভের মধ্যে যে কম্পোজিটিং সফটওয়্যারটা আছে, যেখানে আমরা মোশন গ্রাফিক্স এবং কম্পোজিটিং করতে পারি, সেখানে সেই অ্যাপ্লিকেশনটা। সো ফিউশনকে আমরা কমপ্লিটলি একদম হাইয়েস্ট যতটুকু মেমোরি অ্যালোকেশন করা সম্ভব হয় আমরা অ্যালোকেশন করে দিব। অ্যান্ড যদি আমাদের একটা স্টুডিও ভার্সন থাকে, তাহলে আমরা এখানে আমাদের যেহেতু আমরা ফ্রি ভার্সনটা ডাউনলোড করেছিলাম, আপনাদের এখানে হয়তো এই অপশনটা নাও দেখাতে পারে, বাট যদি আপনি স্টুডিও ভার্সন ইউজ করেন, যেটা হচ্ছে পেইড ভার্সন, সেখানে আপনি জিপিইউ প্রসেসিং মোডের এখান থেকে আপনি চাইলে সেটিংসগুলো চেঞ্জ করতে পারবেন। আপনি চাইলে এটাকে অটোতে দিয়ে দিতে পারেন, তাহলে এখানে আপনার হাতে কোনো অপশন থাকবে না। বাট আমি ম্যানুয়ালে দিয়ে রেখেছি, কারণ আমি জানি যে আমার যে জিপিইউ আছে বা গ্রাফিক্স কার্ড আছে, সেটা একটা এনভিডিয়া গ্রাফিক্স কার্ড, এবং এনভিডিয়া গ্রাফিক্স কার্ডের ক্ষেত্রে অপশনটা সিলেক্ট করতে হয় কুডা। আর যদি আমার একটি র্যাডিয়নের গ্রাফিক্স কার্ড থাকতো, তাহলে আমাদের সে সিলেক্ট করা লাগতো ওপেনসিএল। সো আমার যেহেতু এনভিডিয়া জিফোর্স জিটিএক্স 1650 সুপার এই গ্রাফিক্স কার্ডটি আছে, আমি কুডা সিলেক্ট করেছি। এবং জিপিইউ সিলেকশন এখানে অটো দেওয়া আছে। এখানে যদি আমার একাধিক জিপিইউ থাকে একটা পিসিতে কানেক্টেড, তাহলে আমি চাইলে ম্যানুয়ালি সেগুলোকে সিলেক্ট করতে পারি যে কোন জিপিইউটা সে ব্যবহার করবে। কিন্তু আমার এখানে যেহেতু একটাই গ্রাফিক্স কার্ড আছে বা জিপিইউ আছে, আমি এখানে অটো অপশনটাতে অন করে রেখেছি, সে আমার এই গ্রাফিক্স কার্ডটিকে সিলেক্ট করেছে। দেন মিডিয়া স্টোরেজ, যেখানে আমি আমার এফ ড্রাইভে রিজলভ ক্যাশ নামে একটা ফোল্ডারে আমার এই মিডিয়া স্টোরেজটা দিয়েছি, এই কারণে যে আমি যখন কাজ করার সময় প্রচুর ক্যাশ ফাইল তৈরি হয় এবং আরও অনেক কিছুই তার পার্মানেন্টলি না, অ্যাকচুয়ালি টেম্পোরারিলি তার কিছু ডেটা রাখা লাগে। সেই সব ডেটা রাখার জন্য সে এই ড্রাইভটাকে ব্যবহার করবে, কারণ আমার এই ড্রাইভটা তো অনেক বেশি স্পেস আছে। সো আপনি চাইলে একাধিক ড্রাইভও অ্যাড করতে পারেন। যেমন আমরা যদি এখান থেকে অ্যাডে যাই, তাহলে আমি চাইলে অন্য একটা ড্রাইভে, যেখানে আমার আরও বেশি স্পেস আছে ফাঁকা, সেরকম একটা ড্রাইভে আমি চাইলে আর একটা ফোল্ডার ক্রিয়েট করে সেখানে দেখিয়ে দিতে পারি, লাইক নিউ ফোল্ডার। রিজলভ ক্যাশ নামে আমি একটি ফোল্ডার ক্রিয়েট করলাম অ্যান্ড সিলেক্ট ফোল্ডার সিলেক্ট করে দিলাম। তাহলে যখন আমার ফার্স্ট যে ড্রাইভটা আছে, এই ড্রাইভটা যদি ফুল হয়ে যায়, এই ড্রাইভে যদি জায়গা না থাকে, সেক্ষেত্রে সে দেন এরপরের যে অংশটুকুতে যখন সে কাজ করবে, এরপরে যখন আরও ক্যাশ ক্রিয়েট করবে, তখন এটা ফুল হয়ে গেলে সে দ্বিতীয় যে ড্রাইভটা দেওয়া আছে, লোকেশনটা দেওয়া আছে, এই লোকেশনে সে আমার যে টেম্পোরারি ফাইলগুলো আছে সেগুলো ক্রিয়েট করা শুরু করবে। দেন আমরা যদি দেখি আমাদের ডিকোড অপশনস, এটা হচ্ছে আমাদের যদি আমরা ক্যামেরা থেকে আসলে র ফাইলস ডিকোড করি, সব সময় র ফাইল নিয়ে যদি আমরা কাজ করি ক্যামেরার, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি ভিডিও না, সেটা আসলে কিছু ডেটা থাকে তার মধ্যে, সেখানে অনেক বেশি ভিডিওর অনেক বেশি ডিটেল আসলে ধারণ করা যায়। সেই ডেটাগুলোকে আমরা কিভাবে এখানে এনকোড করব সেগুলোর অপশন, অ্যান্ড কোন গ্রাফিক্স কার্ডের অ্যাক্সেলারেশনটা আমি ব্যবহার করব সেটাও আমি এখান থেকে চেকবক্সগুলোকে আমরা মার্ক করে দিতে পারি। রিফ্রেশ গ্রোয়িং ফাইলস ইন দ্য মিডিয়া পুল, এগুলো আসলে আমাদের খুব একটা প্রয়োজন নাই। জিপিইউ ফর আর3 ডিকম্প্রেশন অ্যান্ড ডিবেয়ার, এগুলো ডিফল্ট অপশনেই থাকবে, এগুলোতে আমরা হাত দেবো না। ভিডিও অ্যান্ড অডিও আইও, যেহেতু আমার
পিসির সাথে কোনো ক্যাপচারিং ডিভাইস অর্থাৎ ক্যামেরা অ্যাটাচ করা নাই, তাই আমার এখানে ভিডিও আইওটা গ্রেড আউট হয়ে আছে, যেটা এখানে আমার কোনো কাজ নাই। যদি আমি এটা পিসির সাথে কানেক্ট করে কোনো ক্যামেরা ব্যবহার করি, সেটার ডিভাইসটাকে আমি এখান থেকে চাইলে অ্যাড করে দিতে পারি এবং রিজলভের ভেতর থেকে আমি চাইলে ভিডিও রেকর্ড করতে পারি, সেই অপশনটা আমরা এখানে পাবো। অডিও আইও, আমার যেসব অডিও ডিভাইসগুলো আছে সেগুলো আমরা কোনটা ব্যবহার করব, লাইক আমার ইনপুট ডিভাইস, ইনপুট হিসেবে আমি কোন মাইক্রোফোনটা ব্যবহার করব সেটা আমি এখান থেকে দেখিয়ে দিতে পারি। এবং আমার আউটপুট ডিভাইস হিসেবে আমি আমার হেডফোন আছে, আমার স্পিকার আছে, আরও কিছু আউটপুট আছে, আমি কোনটাতে আসলে আউটপুটটা কোনটা থেকে নিব সেটা আমি এখানে সিলেক্ট করে দিতে পারি। বাট আমি দুইটাতে ইউজ সিস্টেম সেটিংস এই অপশনই রাখবো। তাহলে আমরা যখনই এখান থেকে আমাদের উইন্ডোজের অপশন থেকে যদি আমি হেডফোন থেকে স্পিকারে সুইচ করি, তাহলে সে কাজ করার সময় আমার যে সাউন্ডটা আছে সেই সাউন্ডটা সে স্পিকারেই আউটপুট দেবে। তাই আমার সিস্টেম সেটিংসের সাথে যদি আমি এটাকে সিঙ্ক করে রাখি, তাহলে আমাদের জন্য কাজ করতে খুব সুবিধা হবে, আমাদের বারবার প্রেফারেন্সে গিয়ে এগুলো চেঞ্জ করতে হবে না। সো আমরা সেই জন্য এটা এইভাবেই রাখবো। অ্যান্ড ইমার্সিভ অডিও, যেগুলো হচ্ছে সারাউন্ড সাউন্ড, এবং যেগুলো সাউন্ড ইঞ্জিনিয়াররা আসলে কাজ করে, তাদের যখন সারাউন্ড সাউন্ড নিয়ে কাজ করতে হয়, ডলবি অ্যাটমস আছে, এই ধরনের কিছু সাউন্ড সিস্টেম নিয়ে যদি কাজ করতে হয়, তখন আমরা চাইলে এখান থেকে সেগুলোকে ইনেবল করতে পারি। ভিডিও প্লাগইনস, এখানে আপনার থার্ড পার্টি প্লাগইনস যেসব প্লাগইনস আছে, এই প্লাগইনগুলো কোন প্লাগইনগুলো আপনি যখন ইনস্টল করবেন, তাহলে কোন প্লাগইন, সেই অনেকগুলো প্লাগইনের একটা প্যাকেজ যখন আপনি ইনস্টল করবেন, সেখান থেকে কোন প্লাগইনগুলো আসলে আপনি সবসময় ইউজ করেন আর কোন প্লাগইনগুলো কখনো ইউজ করবেন না, চাইলে সেগুলো এখান থেকে দেখে সিলেক্ট করে দিতে পারেন। এবং যেগুলো আমরা ইউজ করব না সেগুলো আমরা চাইলে ডিসিলেক্ট করে দিতে পারি। তাহলে আমাদের সফটওয়্যারটা যখন ওপেন হবে তখন কম সময় নেবে, এতগুলো প্লাগইন তখন সে লোড করার পেছনে সময়টা ব্যয় করবে না। তাই আমরা যেই প্লাগইনগুলো ব্যবহার করি সব সময়, সেগুলোকে আলাদা করে আমরা চেকবক্সগুলোকে চেক করে দিতে পারি, দেন আমাদের সিস্টেমটাকে ফাস্টার করতে পারি। অডিও প্লাগইনস, ঠিক একই রকমভাবে অডিও প্লাগইনসগুলো এখানে শো করবে। ভিএসটি ইফেক্টস, এখানে আমার কিছু থার্ড পার্টি ভিএসটি ইফেক্টস আছে, অডিও ইফেক্টস যে প্লাগইনগুলো আছে, সেই প্লাগইনগুলোর যে লোকেশন আছে আমার পিসিতে, আমার সি ড্রাইভে কোথায় প্লাগইনগুলো আছে কোন কোন ফোল্ডারে, সেই ফোল্ডারগুলো যদি আমি এখানে অ্যাড করে দিই, তাহলে সে সেখান থেকে স্ক্যান করে সে অটোমেটিক ডিটেক্ট করবে আমার প্লাগইনগুলো এবং সবগুলো প্লাগইন সে এখানে ইউজ করবে। অ্যাভেলেবল প্লাগইনসগুলো আমার এখানে কি কি আছে সেগুলো এখানে লিস্ট দেখাচ্ছে। আমি এখান থেকেও চাইলে কিছু প্লাগইনকে ডিসিলেক্ট করে দিতে পারি চেকবক্সটা তুলে দিয়ে, তাহলে আমাদের ওই প্লাগইনগুলো সফটওয়্যারটা ওপেন হওয়ার সময় লোড হবে না। সো আমার সেটাও চাইলে আমরা সিস্টেম ফাস্ট করার জন্য সেগুলো ডিসেবল করতে পারি। এখানেও ইনেবল অল, ডিসেবল অল এই অপশনগুলো আছে, যদি আমাদের কখনো প্রয়োজন হয় তাহলে আমরা এটা করতে পারবো। অ্যান্ড যদি আমাদের এমন কোনো প্লাগইনস থাকে VST2 বা VST3, VST3 রিসেন্টলি সাপোর্ট করে একদম লেটেস্ট ভার্সনে, VST3 প্লাগইন থাকে, সেগুলো আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। যদি আমার এখানে অটোমেটিক ডিটেক্ট না করে আমার অ্যাভেলেবল প্লাগইনের এই লিস্টে, তাহলে আমরা ওই প্লাগইনটা যেই ফোল্ডারে ইনস্টল হয়েছে সেই ফোল্ডারের লোকেশনটা এখান থেকে অ্যাড দিয়ে ব্রাউজ করে আমার সি ড্রাইভে গিয়ে আমি দেখিয়ে দিতে পারবো। এভাবে একটা লোকেশনে গিয়ে লাইক স্টাইনবার্গ এই ফোল্ডারে আমার কিছু প্লাগইন আছে, এখান থেকে আমি সিলেক্ট করে দিতে পারি। যেহেতু আমার এই ফোল্ডারগুলো অলরেডি এখানে অ্যাড করা আছে, আমি আর নতুন করে এগুলোকে অ্যাড করব না। কন্ট্রোল প্যানেলস, এগুলো হচ্ছে যদি আপনার কাছে কোনো ব্ল্যাক ম্যাজিকের কালার কন্ট্রোল প্যানেল বা আপনার কাছে যদি ফেয়ারলাইটের অডিও কনসোল যদি থাকে, যেটা ব্ল্যাক ম্যাজিক তৈরি করে সাউন্ড প্রফেশনালদের জন্য, এই ধরনের কনসোল থাকলে সেগুলোকে আমরা এখান থেকে সেট আপ করতে পারবো। জেনারেল, এখানে অটোমেটিক্যালি চেক ফর আপডেটস, এটা চাইলে আপনি অফ করে দিতে পারেন, নইলে 2 দিন পর পর আপনাকে বিভিন্ন আপডেট দেখাবে এবং সেগুলোর যে একটা পপ আপ স্ক্রিন আপনাকে দেখাবে সফটওয়্যারটা ওপেন হওয়ার সময়। আপনি যদি মনে করেন সেটা বন্ধ করা উচিত, সেটা এখান থেকে আপনি বন্ধ করে দিতে পারেন। এছাড়া আমাদের কাছে এখানে তেমন জরুরি কিছু নাই। লাট লোকেশন, এখানে আপনার যদি থার্ড পার্টি কোনো সাইট থেকে কালার গ্রেডিংয়ের জন্য লাটস লুকআপ টেবল, লাট মানে হচ্ছে লুকআপ টেবল, সেই লাটসগুলো যদি কেনা থাকে এবং কোনো একটা ফোল্ডারে সেগুলো থাকে আপনার পিসিতে, তাহলে আপনি এখান থেকে অ্যাড দিয়ে সেই লোকেশনটাকে ব্রাউজ করে সিলেক্ট করে দিতে পারেন। তাহলে আপনার সেখান থেকে সেই যে লুকআপ টেবলগুলো আছে, সেই লুকআপ টেবলগুলো আপনার রিজলভের একটা লুকআপ টেবলের লাইব্রেরি আছে, সেই লাইব্রেরিতে আপনার সেই লাটসগুলো অ্যাড হয়ে যাবে। তাহলে আপনি আলাদা করে ব্রাউজ করে লাটগুলো বারবার নিয়ে আসতে হবে না, লাইব্রেরিতেই থাকবে, যে কোনো সময় দেখে আপনি সেখান থেকে আপনার লুকআপ টেবল পছন্দ করতে পারবেন। ইন্টারনেট অ্যাকাউন্টস, এখানে আপনার
ইউটিউব, ভিমিও, টুইটার এবং frame.io এই ওয়েবসাইটগুলোর যে অ্যাকাউন্ট আছে সেগুলোকে আপনারা লগ ইন করে রাখতে পারেন, এখান থেকে অ্যাক্সেস দিয়ে রাখতে পারেন। তাহলে আপনারা চাইলে যখন আপনারা একটা ভিডিও তৈরি করবেন, বিশেষ করে যারা ইউটিউবার বা কন্টেন্ট ক্রিয়েটর, যারা অনলাইনের জন্য কন্টেন্ট ক্রিয়েট করেন, তাদের জন্য এটা খুবই সহায়ক যে আপনারা যখন একটা ভিডিও কমপ্লিট হয়ে যাবে, এটা যখন রেন্ডার হবে, রেন্ডার হওয়ার সাথে সাথেই এটা অটোমেটিক আপনার এখান থেকেই রিজলভের ভিতর থেকে আপলোড হয়ে যাবে। সেই সেটিংসগুলো আপনারা এখান থেকে সাইন ইন করলে করে রাখতে পারবেন। তাহলে আপনার আলাদা করে ইউটিউবে গিয়ে সেটাকে আপলোড করতে হবে না, এখান থেকে সরাসরি আপনি ইউটিউবে অ্যাড করতে পারবেন। এবং রিজলভের রিসেন্ট যে কারেন্ট একদম লেটেস্ট যে ভার্সনটা এসেছে, সেখানে আমাদের ইউটিউবে ভিডিও চ্যাপ্টার্স অ্যাড করা যায়, যেটা হচ্ছে ইউটিউবে আমার ধরে ধরে আলাদা গিয়ে করতে হবে না। আমি এখানেই আমার এডিটিংয়ের যে এডিটিং যে ওয়ার্কস্পেস, সেখানে বসে আমি কিছু ভিডিও চ্যাপ্টার অ্যাড করে সেই অনুযায়ী আমার ইউটিউবে অটোমেটিক পাবলিশ করে দিতে পারবো, যেন ইউটিউবে আপলোড হওয়ার সময় ওই চ্যাপ্টারগুলো এবং ওই টাইম স্ট্যাম্পগুলো সেখানে বসে যায়। সেভাবে আমরা চ্যাপ্টারে ভাগ করতে পারবো আমাদের ভিডিওগুলো সরাসরি ইউটিউবে ভিডিওটা আপলোড করার আগেই। অ্যাডভান্সড এখানে আসলে কোডিং এর বিষয়, এটা খুবই খুবই অ্যাডভান্সড বিষয়। যারা হচ্ছে রিজলভে মোস্ট প্রবাবলি যারা হচ্ছে প্রোগ্রামার, খুবই ভালো প্রোগ্রামার, এবং যারা রিজলভের যে সোর্স কোড সেই কোডগুলো সম্পর্কে জানে, তারা আসলে চাইলে এখান থেকে কিছু কোডিং করে কিছু জিনিস চেঞ্জ করতে পারে, অনেক কিছু অ্যাপ্লাই করতে পারে। সেটা প্রোগ্রামারদের জন্য, অ্যাকচুয়ালি ডেভেলপারদের জন্য। আমরা এখন আমাদের ইউজার সেটিংসে চলে যাব। এখানে আমাদের ইউআই সেটিংস, ইউজার ইন্টারফেস সেটিংস, এখানে ইউজ গ্রে ব্যাকগ্রাউন্ড ফর ইউজার ইন্টারফেস, এটা আপনি ইউজ করতে পারেন। এই গ্রে ব্যাকগ্রাউন্ড ইন ভিউয়ার্স, সো এই যে ভিউয়ারগুলোর ব্যাকগ্রাউন্ডে গ্রে কালারটা আমরা দেখতে পাচ্ছি, এই জিনিসগুলো আমরা চাইলে এখান থেকে চেঞ্জ করতে পারি। টপ রেন্ডার্স অন এ ফ্রেমওয়ার্ক ক্যান নট বি প্রসেসড, এটা আমরা চাইলে তুলে দিতে পারি। যদি একটা ফ্রেম রেন্ডার নাও হয়, তাহলে আমাদের তারপরে যেন পুরো ভিডিওটা রেন্ডার হয়। বাট এটা একটা ভালো ইন্ডিকেশন যে আপনার ভিডিওতে কোনো প্রবলেম আছে, কোনো একটা ফ্রেম যদি প্রবলেম থাকে, সেটা প্রসেস করতে সমস্যা হয়, তাহলে আপনি পুরো ভিডিওটা রেন্ডার করে তারপরে আউটপুট দেখে আপনি চেক করবেন যে রেন্ডারে প্রবলেম হয়েছে, সেটা আপনার অনেক বেশি টাইম ওয়েস্ট করবে। সো এটাতে টিকমার্ক চেক বক্সটাতে চেক করা থাকাই ভালো। অ্যান্ড প্রজেক্ট সেভ অ্যান্ড লোড, এখানে খুবই গুরুত্বপূর্ণ দুইটা সেটিংস, যেটা হচ্ছে লাইভ সেভ। এটা 17 ভার্সনের আগে পর্যন্ত লাইভ সেভটা আমাদেরকে এখানে রিজলভের এই সেটিংসে এসে ইউজার প্রেফারেন্সে আমরা এসে এই লাইভ সেভটা অন করে দিতে হতো। লাইভ সেভ ইজ আ লাইফ সেভার, আপনার জীবন বাঁচাবে। অনেক অনেক ক্ষেত্রে আপনার দেখবেন বিভিন্ন সময় সফটওয়্যার ক্র্যাশ করেছে, বা সামহাও আপনার উইন্ডোজ বা পিসি সামহাও পাওয়ার আউটেজের কারণে অফ হয়ে গেছে। সো ওই সময়ে আপনি গত 2-3 ঘন্টায় যা কাজ করেছেন, তা যদি হঠাৎ করে ভাবে হারিয়ে যায়, আবার নতুন করে সেই কাজগুলো করতে হয়, তাহলে এর চেয়ে কষ্টের আর কিছু নেই একজন এডিটরের জন্য। খুবই মানে ক্রিটিক্যাল একটা মোমেন্ট। সো এইরকম সিচুয়েশনে লাইভ সেভ ইজ আ লাইফ সেভার। সো লাইভ সেভটা অন করা থাকলে কখনোই আপনার কাজগুলো হারাবে না। এটা অলমোস্ট ইনস্ট্যান্টলি আপনি যখনই কোনো চেঞ্জ করেন, যখনই কোনো কাজ করছেন, প্রত্যেকটা কাজের পরই সে এই প্রজেক্টটাকে সেভ করে ফেলে। সো আপনার যদি পিসি সামহাউ পাওয়ার আউটেজে বন্ধ হয়ে যায়, বা আপনার সফটওয়্যারটা যদি ক্র্যাশ করে, আপনি আবার ওপেন করলে যেই পর্যন্ত কাজ করেছেন সেখান থেকে আবার শুরু করতে পারবেন। এছাড়াও একটা ডাবল লেয়ার প্রোটেকশন থাকা উচিত। এর বাইরেও সামহাউ যদি লাইভ সেভটা ফেল করে, তাহলে আমাদের হাতে প্রজেক্ট ব্যাকআপস নামে একটা অপশন আছে, যেটা হচ্ছে পারফর্ম ব্যাকআপস এভরি 30 মিনিটস। এখানে ইউজুয়ালি আপনাদের হয়তো সফটওয়্যারে 5 মিনিটস থাকবে, বাট 5 মিনিটস থাকলে যেটা হয় যে, আমার যেহেতু লাইভ সেভ অপশনটা আছে, তাই আমার 5 মিনিটস পর পর আসলে ব্যাকআপ করার প্রয়োজন নাই খুব একটা। কারণ হচ্ছে যখন আপনার এই প্রজেক্টটা সেভ হয়, ব্যাকআপটা সেভ হয়, তখন আসলে পিসির যে রিসোর্সগুলো আছে সেগুলো অনেকটা ব্যবহার হয়, যার কারণে আপনার কাজ স্লো হয়ে যেতে পারে। কাজের মধ্যে আপনি দেখবেন যে সফটওয়্যার ধীরে কাজ করছে, কিন্তু কেন কাজ এমন ধীর হচ্ছে এটা আপনি বুঝতে পারবেন না, আসলে সে তখন প্রজেক্টটা ব্যাকআপ করে। সো 5 মিনিট পর পর খুব একটা দরকার হয় না, আপনি 10 মিনিট রাখতে পারেন বা 15 মিনিট রাখতে পারেন। আওয়ারলি ব্যাকআপ ফর দ্য পাস্ট 2 আওয়ার্স, সো প্রতি 2 ঘন্টা পর পর, এই 30 মিনিট পর পর যে ব্যাকআপ হয় সেটা ছাড়াও প্রতি 2 ঘন্টা পর পর আরেকটা আওয়ারলি ব্যাকআপ হবে। অ্যান্ড ডেইলি ব্যাকআপস ফর দ্য পাস্ট 1 ডে, সো প্রতি দিনের জন্য একটা করে আলাদা ব্যাকআপ তৈরি হবে। এই সেটিংসগুলো আমরা এখান থেকে করে নিয়েছি। অ্যান্ড প্রজেক্ট ব্যাকআপস লোকেশন, এটা লোকেশনটা কোথায় থাকবে, কোথায় সেভ হবে, দেখেন আমার এফ ড্রাইভে রিজলভ ক্যাশ এই ফোল্ডারে দেওয়া আছে, রিজলভ ক্যাশ ইউসেজ 100%। তো এই জায়গাটাতে আসলে আমার প্রজেক্ট ব্যাকআপগুলো থাকে। এখানে দেখেন, এখানে এই যে ফোল্ডারগুলোর ভিতরে বেশ কিছু ব্যাকআপ আছে। তো এই দুইটা ব্যাকআপ, তো এই ব্যাকআপ ফাইলগুলো আমার এখানে আছে।
এখান থেকে আপনি আপনার এই লোকেশনটা চেঞ্জ করে দিতে পারেন। অবশ্যই আমি সাজেস্ট করব কখনো এই ধরনের ফাইলগুলো কখনো সি ড্রাইভে রাখবেন না, কারণ সামহাউ যদি আপনার অপারেটিং সিস্টেমটি ক্র্যাশ করে তাহলে আপনার এই প্রজেক্ট ব্যাকআপগুলো আপনি হারাবেন। আপনাকে একটা প্রজেক্ট অনেকদিন কাজ করার পরে হঠাৎ আবার নতুন করে শুরু থেকে করা লাগতে পারে যদি এই প্রজেক্ট ব্যাকআপগুলো হারিয়ে যায়। দেন প্রজেক্ট ব্যাকআপ লোকেশনটা আমরা দেখলাম। এডিটিংয়ে এসে আমাদের স্টার্ট টাইম কোড যেটা আছে, যদি আপনার ক্লায়েন্ট থেকে কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমার স্টার্ট টাইম কোডটা 0000 হতে হবে সবগুলো, সেটা আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। তাহলে আপনি যতবারই নতুন কোনো প্রজেক্ট ওপেন করবেন সেটা 00 থেকেই শুরু হবে। এখানে যে কোডটা আমরা দেখতে পাচ্ছি টাইম কোড, এটাকে বলা হয় সিমটি কোড, SMPTE, সোসাইটি ফর মোশন পিকচার্স অ্যান্ড টেলিভিশন ইঞ্জিনিয়ার্স। তো SMPTE কোড, যেটার এই দুইটা ডিজিট হচ্ছে ফ্রেম, এই দুইটা ডিজিট হচ্ছে সেকেন্ড, এই দুইটা ডিজিট হচ্ছে মিনিট, অ্যান্ড একদম সর্ববামেরটা হচ্ছে আওয়ার্স। সো ফ্রেম, সেকেন্ড, মিনিট, আওয়ার্স, আমরা ডান পাশ থেকে বাম দিকে যদি যাই ভাবে আমরা হিসাব করব। দেন নাম্বার অফ ভিডিও ট্র্যাকস, আপনি যখন নতুন কোনো প্রজেক্ট ক্রিয়েট করবেন, নতুন একটা টাইমলাইন ক্রিয়েট করবেন, সেখানে আপনার প্রজেক্টের কয়টা ভিডিও ট্র্যাক, কয়টা অডিও ট্র্যাক থাকবে, এটা চাইলেই আপনার টাইমলাইনে বসে আপনি চাইলে এটাকে বাড়াতে পারেন। সো এখান থেকে এসে বাড়াতে হবে এমন না, তারপরও আমি এখানে 3, এখানেও 3, নাম্বার অফ অডিও ট্র্যাক এবং ভিডিও ট্র্যাক, 3টা অডিও ট্র্যাক 3টা ভিডিও ট্র্যাকের জন্য আমি এটা সেট করে দিলাম। যেন নতুন একটা টাইমলাইন ক্রিয়েট করলে সেখানে অলরেডি 3টা করে অডিও ট্র্যাক এবং ভিডিও ট্র্যাক থাকে। অডিও ট্র্যাক টাইপ, ডিফল্ট ট্র্যাক টাইপ কি হবে, আমি যখনই কোনো অডিও ড্র্যাগ করে টাইমলাইনে নিয়ে আসবো সেটা বাই ডিফল্ট আমি স্টেরিও রেখেছি, কারণ বেশিরভাগ আমরা স্টেরিওতেই কাজ করি। যদি কোনো কারণে মনোতে প্রয়োজন হয় তখন আমরা সেখান থেকে ট্র্যাকটাকে চেঞ্জ করে ট্র্যাক লেভেলেই এডিটিং টাইমলাইন থেকে আমরা চাইলে ওখান থেকে চেঞ্জ করতে পারি। তাই এটা যেহেতু বেশিরভাগ সময় স্টেরিও নিয়ে কাজ করা হয়, তাই আমরা এটা স্টেরিওতে রাখবো। যদি আমাদের মোস্ট অফ দ্য ওয়ার্ক আমাদের 5-in-1 সারাউন্ড সাউন্ড বা মনো চ্যানেলে করতে হয়, এমন যদি আমাদের কারো প্রয়োজন হয়, সেক্ষেত্রে সে অবশ্যই এটা চেঞ্জ করে মনো অথবা 5-in-1-এ দিতে পারেন, তাহলে আপনার অনেকটা সময় বাঁচবে, বারবার নতুন করে ক্রিয়েট করতে হবে না। অটোমেটিক স্মার্ট বিনস ফর কিওয়ার্ডস, এগুলো খুব একটা আমাদের এখনই লাগবে না, আমরা স্মার্ট বিন নিয়ে ফিউচারে ক্লাস করব, তখন আমরা দেখব স্মার্ট বিনের বিষয়টা কি। অ্যান্ড জেনারেল সেটিংস, এখানে স্ট্যান্ডার্ড জেনারেটর ডিউরেশন, জেনারেটর বলতে কিছু ইফেক্টস আছে বা কিছু এলিমেন্টস আছে যেগুলো আমরা টাইমলাইনে ইউজ করি অনেক সময়, সেগুলো বাই ডিফল্ট যদি আমি ড্র্যাগ করে নিয়ে আসি সেটার ডিউরেশন কতটুকু হবে, সেটা কত লং হবে, সো সেটা আমরা এখানে 5 সেকেন্ডস দেওয়া আছে, এটা আমরা ডিফল্টই রাখবো। ট্রানজিশন ইউজুয়ালি 1 সেকেন্ড দেওয়া থাকে, যে কোনো ট্রানজিশন অ্যাপ্লাই করলে সেটার জন্য 1 সেকেন্ড ডিউরেশনের হয়। আপনার যদি মনে হয় যে বেশিরভাগ ট্রানজিশন আপনি মোস্ট অফ দ্য টাইম আরও কম টাইমে ব্যবহার করেন বা আরও লং ট্রানজিশন ব্যবহার করেন, কেউ হয়তো 30 ফ্রেম ট্রানজিশন ব্যবহার করে, কেউ হয়তো 2 সেকেন্ড, কেউ হয়তো হাফ সেকেন্ড। সো সেটা আসলে ডিপেন্ড করবে আপনার উপরে, আপনি কি এরকম ইউজ করেন সাধারণত ট্রানজিশন। অ্যান্ড আমরা ধীরে ধীরে কোর্সের ভেতরে যখন যাব তখন আমরা ট্রানজিশন নিয়ে কথা বলবো। স্ট্যান্ডার্ড স্টিল ডিউরেশন, আপনি যখন স্টিল কোনো ইমেজ ড্র্যাগ করে নিয়ে আসবেন টাইমলাইনে, সেটা কত ডিউরেশনের থাকবে বা কতক্ষণের জন্য থাকবে, ক্লিপটা কত বড় থাকবে, এটা 5 সেকেন্ড দেওয়া আছে বাই ডিফল্ট। আপনার যদি কমানো প্রয়োজন হয় আপনি চাইলে 3 সেকেন্ড 4 সেকেন্ড দিতে পারেন, যদি আপনার ইমেজ স্লাইড শো টাইপের কিছু আপনি বানান রেগুলার এবং সেটা যদি আরও শর্ট ডিউরেশনের হয়, 3 সেকেন্ড করে আপনি রাখতে চান, তাহলে অবশ্যই এখান থেকে চেঞ্জ করে নিতে পারেন। অ্যান্ড বাকি এখানে যেগুলো আছে আমাদের লাগবে না। ডিফল্ট ফেডস, হচ্ছে আমাদের প্রত্যেকটা অডিও ক্লিপ এবং ভিডিও ক্লিপ এর শেষে এবং শুরুতে আমরা ইজি একটা ওয়েতে রিজলভে ফেড ইন ফেড আউট করা যায়। সেই ফেড ইন ফেড আউটের বিষয়টা কি সেটাও আমরা দেখব এডিট করার সময়। তো ফেড ইন ফেড আউটের যে পদ্ধতিটা সেটা হচ্ছে লিনিয়ার করা আছে এখন দুইটাতেই। এখন আমরা চাইলে এখান থেকে বেজিয়ার কার্ভ বা ইজ ইন ইজ আউট এই জিনিসগুলো করে রাখতে পারি বাই ডিফল্ট। যদি যখন আমি একটা ফেড করব তখন যেন বাই ডিফল্টই সেটা ইজ ইন বা ইজ আউট ট্রানজিশন হয়। সো এই জিনিসগুলো আমরা আরো অ্যাডভান্স লেভেলে এই বিষয়গুলো দেখব। এখন আমাদের এই লিনিয়ার সেটিংসেই থাকবে, এটা আমাদের এখন চেঞ্জ করার প্রয়োজন নাই। দেন আছে কালার। এখানে এই মুহূর্তে আসলে আমাদের জরুরি কিছু নেই। আমরা যখন কালার গ্রেডিং এ অনেক অ্যাডভান্স একটা স্কিলে যখন যাব তখন আমাদের কিছু সেটিংস আছে, স্পেশালি যারা কালারিস্ট, শুধুমাত্র কালার নিয়ে কাজ করে, কালার যাদের প্রফেশন, তাদের জন্য এখানে কিছু সেটিংস আছে যেগুলো চাইলে তারা ইউজ করতে পারে। কালার পিকারে দেখেন এখানে DaVinci Resolve, DaVinci 2K, এটা অনেক পুরনো একটা সফটওয়্যার।
DaVinci Resolve-এরই অনেক পুরনো একটা ভার্সন। সেখানে একটা ভিন্ন ধরনের কালার পিকার ছিল, চাইলে সেটা যারা অনেক আগের কালারিস্ট তারা যদি ওইটা পছন্দ করে ওইটা এখান থেকে ইউজ করতে পারে। অ্যান্ড আদার আরও কিছু সেটিংস আছে, প্রিন্টার লাইট। তো প্রিন্টার লাইট কালার গ্রেডিংয়ের অনেক অ্যাডভান্সড কনসেপ্ট, আমরা ওই কনসেপ্টে এখন যাব না। আমরা ফেয়ার লাইট দেখব, ভিডিও মনিটর অফসেট। যদি এমন হয় যে সামহাউ কোনোভাবে আপনার ভিডিও আর অডিও সিঙ্ক হচ্ছে না, একসাথে হচ্ছে না, অডিও আগে আসছে ভিডিও পরে আসছে, আপনার প্লেব্যাক করে দেখতে সমস্যা হচ্ছে, আপনি চাইলে তখন এখান থেকে কত ফ্রেম অফসেট করবেন আপনার ভিডিওটাকে সেটা এখান থেকে অফসেট করে নিতে পারেন। প্লেব্যাক সেটিংস, পারফরমেন্স মোড অবশ্যই আমরা অটোমেটিকই রাখবো। এটাকে যদি আমরা ম্যানুয়ালে যাই তাহলে এখান থেকে আমরা এই অপশনগুলো কোনো কিছু যদি আমরা ডিসিলেক্ট করা লাগে সেটা আমরা ব্যবহার করতে পারি। অপটিমাইজড ডিকোড, অপটিমাইজড ইমেজ প্রসেসিং, অপটিমাইজড সাইজিং, এগুলো অনেক অ্যাডভান্সড কনসেপ্ট, আমাদের বেসিক লেভেলে এখন এই জিনিসগুলো জানার প্রয়োজন নাই, এগুলো অটোমেটিকে থাকাই ভালো। এখন পারফরমেন্স মোডটা অটোমেটিকই রাখবো আমরা। কন্ট্রোল প্যানেলস, এখানে আবারও কালার DaVinci Resolve-এর যে প্যানেল, কালার প্যানেল যখন থাকবে আপনার, ওদের তিনটা কালার প্যানেল পাওয়া যায়, একটা হচ্ছে মিনি, একটা হচ্ছে মাইক্রো, আর একটা হচ্ছে অ্যাডভান্সড। তো সবথেকে বড় যেটা সেটা হচ্ছে অ্যাডভান্সড। সো এই প্যানেলগুলো যদি আপনি ইউজ করেন একজন প্রফেশনাল কালারিস্ট হন, তখন আপনার এখানে কিছু জিনিস আপনি চাইলে মডিফাই করে নিতে পারেন, ডিফল্ট সেটিংগুলো, যে এই জিনিসগুলো কতটুকু আপনি অফসেট করে নিতে পারেন আপনার পছন্দ মতো, যদি আপনি ওইরকম লেভেলে কাজ করতে চান ডিফারেন্ট সেটিংসে। অ্যান্ড মেটা ডেটা, যেখানে আমরা চাইলে নিউ একটা প্রোফাইল ক্রিয়েট করে আমার যে কোনো ভিডিও যখন আমি ড্র্যাগ করব তখন সেখানে নতুন একটা ভিডিও যখন ক্রিয়েট করব এই এক্সপোর্ট ফাইলটার মধ্যে যে মেটা ডেটাগুলো অ্যাড হবে, আমরা ইউজুয়ালি কোনো মেটা ডেটা ইউজ করি না, বাট যদি আমাদের ওয়ার্কিং পাইপলাইনে বা আমাদের স্টুডিওতে এই ধরনের কোনো রিকোয়ারমেন্ট থাকে যে আমার ওই প্রত্যেকটা ভিডিও যখন আমি এক্সপোর্ট করব প্রত্যেকটা প্রজেক্ট, ওই এক্সপোর্টেড ফাইলটার মধ্যে কিছু মেটা ডেটা থাকবে, লাইক কোম্পানি নেম, উইচ ক্যামেরা ডিড ইউ ইউজ, তো কোন ক্যামেরায় কাজ করেছি, অ্যান্ড আরও অন্যান্য কিছু ইনফরমেশন, যেগুলো আমরা চাইলে সব ফাইলের ভিতরে সবগুলো আমাদের যত প্রজেক্ট আমরা এক্সপোর্ট করব সেই প্রজেক্ট এক্সপোর্টেড ফাইলের মধ্যে এই মেটা ডেটাগুলো আমরা অ্যাড করে দিতে পারি, যেন অন্য কোনো পিসিতে বা অন্য কোনো সিস্টেমে নিয়ে যদি কেউ কাজ করে তাহলে যেন সে এটার মেটা ডেটা দেখে বুঝতে পারে যে এটা আসলে কার এখানে যেসব ইনফরমেশন দেওয়া আছে সেখানে তার প্রয়োজনীয় কিছু থাকলে সেখান থেকে সে কালেক্ট করবে। সো এই জন্য মেটা ডেটা ইউজ করা হয়। ইউজুয়ালি আমরা খুব একটা করি না, আমাদের প্রয়োজন হয় না, বাট ওই লেভেলে বড় কোনো স্টুডিওতে বাইরে যদি আপনি কাজ করেন তাহলে আপনার হয়তো মেটা ডেটা অ্যাড করা লাগতে পারে। তো সেটা আমরা বাই ডিফল্ট মেটা ডেটা কী হবে প্রত্যেকটা প্রজেক্টের এক্সপোর্ট ফাইলে সেটা আমরা এখান থেকে ডিসাইড করতে পারি। আমরা যা কিছু চেঞ্জ করেছি সেটা যেন থেকে যায় ঠিকমতো, সেজন্য আমরা এখান থেকে সেভ প্রেস করতে পারি। এছাড়াও আরেকটা বিষয় আছে, আমরা যে চেঞ্জগুলো করেছি এই চেঞ্জগুলো যেন আমাদের বারবার এসে করতে না হয়, যতবার আমরা নতুন করে সফটওয়্যারটা আপডেট করব বা সামহাউ যদি সিস্টেমে কোনো সমস্যা হয় আবার সফটওয়্যারটা দিতে হয়, তাহলে আমরা যদি এটা নিয়ে কাজ করতে পারি আবারও। সো এই সেটিংসগুলো একবার করার পরে বারবার যেন করা না লাগে সেজন্য আমরা সেভ ইউজার প্রেফারেন্সেস অ্যাজ প্রিসেট, এখানে আমি নাম দিয়ে আমার নিজের নাম দিলাম বা অন্য যে কোনো কিছু দিতে পারি, এই ধরনের একটা নাম দিয়ে আমি এই প্রেফারেন্সটা সেভ করে রাখতে পারি। দেন আমি ফিউচারে আমার যদি প্রয়োজন হয় যে আমি কোনো কিছু চেঞ্জ করেছি, চেঞ্জ করার পরে যদি আমার মনে হয় যে না আগের সেটিংসটাই ভালো ছিল, তাহলে আমি আবার এখান থেকে গিয়ে ইম্পোর্ট ইউজার প্রেফারেন্সেস অ্যাজ প্রিসেট সেটা দিয়ে আমি আবার ইম্পোর্ট করে নিয়ে আসতে পারি আগের সেটিংসটা। এই ছিল আমাদের আজকের আলোচনা DaVinci Resolve প্রেফারেন্স সম্পর্কে। আমরা যদি এখান থেকে সেভ প্রেস করি, চেঞ্জেস উইল টেক এফেক্ট নেক্সট টাইম রিজলভ ইজ স্টার্টেড, এটা একটা গুরুত্বপূর্ণ মেসেজ যে আপনি যে চেঞ্জগুলো এতক্ষণ করেছেন সেই চেঞ্জগুলো আসলে এখনই যদি আপনি কাজ করতে থাকেন এখানে তখন সে অ্যাপ্লাই করবে না, এই চেঞ্জটা করবে হচ্ছে যখন আমরা সফটওয়্যারটি ক্লোজ করে দিয়ে আবার নতুন করে সফটওয়্যারটি রান করব। আজকে এই পর্যন্তই, সবার সাথে দেখা হবে নেক্সট ক্লাসে।